যা কিছু সত্য তাহাই সুন্দর। আর এই সত্য এবং সুন্দর কথাগুলো আমাদের কাছে সবসময় তেতোর মতো মনে হয়। এই তেতো কথার এই আয়োজনে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, সংযুক্ত হয়েছেন বাংলাদেশের কৃতি শিক্ষার্থী, যিনি পাইলট প্রশিক্ষণার্থী হিসেবে বিদেশে পড়াশোনারত রয়েছেন, এবং তিনি জেনজি প্রতিনিধি হিসেবে আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। তার সঙ্গে আলাপ আলোচনায় তার কাছ থেকে আমরা জানতে চাইবো যে এই যে 5ই আগস্টের পূর্ববর্তী যে প্রত্যাশা এবং পরবর্তী প্রাপ্তি কতটুকু হলো তাদের, সেই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণভাবে আমরা তার কাছ থেকে জানতে চাইব। ফারাবী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, হাসিবুল বিশ্বাস ফারাবী। ফারাবী, আপনাকে স্বাগতম। জি ভাইয়া, আপনাকেও ধন্যবাদ। আপনি সহ আমার পডকাস্টটি যারা দেখছেন, আমি সকল দেশবাসীকে আসসালামু আলাইকুম, আমি সালাম জানাচ্ছি। এবং আমার জেনজি যে বন্ধুরা আমার বয়সী যারা দেখছেন, তাদেরকেও আমি শুভাকাঙ্ক্ষী জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমার কথা হয়তো অনেকেরই হয়তো অপছন্দ হতে পারে, তাদেরকেও আমি শুভ বুদ্ধির উদয় হবে বলে আশা করে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন আপনি। ফারাবী, আপনার কাছ থেকে প্রথমেই আমি জানতে চাই এবং আমার দর্শককে জানাতে চাই যে ফারাবী, আপনার প্রথমে জি একটু জি পরিচয়টুকু আমাদের দর্শককে যদি দিতেন। জি অবশ্যই। আমি হলো এখন আপনার ইয়াসা লাইসেন্স হোল্ডার, মানে ইয়াসা বলতে ইউরোপিয়ান এভিয়েশন ইউনিয়ন, হলো পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে কঠিনতম পাইলট, যেটাতে অনেক হার্ডলি থিওরি থাকে। তো আমি শিক্ষার্থী। আশা করি ভবিষ্যতে আমি একজন সম্পূর্ণ পাইলট হয়ে হয়তো দেশের জন্য কিছু করার চেষ্টা করব। তো আমি একজন ইয়াসা পাইলট শিক্ষার্থী। পুরো বাংলাদেশ মিলে হয়তো আমরা কয়েকজন আছি, সেটা হয়তো 2 জন বা 3 জন হবে হয়তো, আশা করি। আমি একজন ইয়াসা পাইলট শিক্ষার্থী। ফারাবী, আপনি যেহেতু একজন জেনজি জি প্রজন্মের এবং জেনজি জি প্রজন্ম জি হিসেবে সারা বিশ্বে এখন মাতিয়ে বেড়াচ্ছে জেনজিরা, সেই ধারাবাহিকতায় বাংলাদেশে 5ই আগস্টের জি ঘটনা ঘটেছে, এবং 5ই আগস্টের পর এই 5ই আগস্টের আগের যে প্রত্যাশা এবং 5ই আগস্টের পরবর্তী যে প্রাপ্তি, আপনাদের এই প্রত্যাশা এবং প্রাপ্তির বিষয়ে আপনার আসলে মতামত কতটুকু, মানে মতামতটা কি, কতটুকু পূরণ হলো? আহ, আপনি বর্তমানে একটি অতি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি যেটা নিয়ে আমি অনেক বেশি ভাবনা করি, এখন চিন্তা করি। কারণ আসলে আমি তো আসলে দেশপ্রেমটা আলাদা জিনিস ভাইয়া। তো জেনজিরা আসলে সত্যি দেশপ্রেমিক, আমি এটা মনে মনে ভাবি। কিন্তু হয়েছে কি, তরুণ প্রজন্ম কিন্তু প্রভাবিত হয় ভাইয়া। এটা হয়তো তরুণ প্রজন্ম বুঝতে পারে না, কিন্তু হয়তো কোনো কোনো তরুণ বুঝতে পারে, কোনো কোনো তরুণ বুঝতে পারে না। তো মেইন বিষয়টা হলো কি, আমরা যখন কোটা আন্দোলনটি করেছিলাম, পুরো জেনজি যখন সাড়া দিয়েছিল, কোটা আন্দোলনের মূল টপিকটা ছিল বঙ্গবন্ধুর কিছু জনপ্রিয় স্লোগানকে কেন্দ্র করে। আমরা বঙ্গবন্ধুর স্লোগানকে কেন্দ্র করেই আমাদেরকে কিছু, আমাদের নেতা তখন আমাদেরকে প্রভাবিত করেছিল এবং তারা আমাদের দেখিয়েছিল। যেমন ধরেন, তারা আমাদেরকে বলেছিল 26 লক্ষ জাতীয় কর্মী আমার দেশে কাজ করে। যেমন আমাদের একটি গোপন চুক্তি আছে যেটা দিয়ে আমার দেশকে পরাধীনতার শিকলে আবদ্ধ করতে চায় ইন্ডিয়া। এরকম কিছু এমন ভাবে আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছিল এবং সোশ্যাল মিডিয়া দিয়ে, যেটা পুরো প্রজন্ম প্রজন্ম যেটাকে বিশ্বাস করতো এবং ধারণ করত। তারই ফল আমাদের একটি ছোট্ট কোটা আন্দোলন, যে আন্দোলনকে পুঁজি করে পরবর্তীতে একটি ডিজাইন করে পরবর্তীতে দেওয়ার হয় এবং আমার দেশ গভর্নমেন্ট ফল হয়। এবং পরবর্তীতে আমরা যা দেখতে পারি সেটি খুবই দুঃস্বপ্নের মতো। আমার নিজেকে এখন আর ঘেন্না লাগে ভাইয়া, আর যে আমি এরকম, মানে ইতিহাসের নিজে অংশীদার বা সাক্ষী। আমার নিজেকে ঘেন্না লাগে, আমি নিজেকে এখন হতাশ হই, আমি রাতে ভাবি, আমার পড়াশোনা করতে কষ্ট হয়। কারণ আমি মনে করি যে যে সকল মুক্তিযোদ্ধারা এখন বেঁচে আছে, কারা নেই, কারো হাত নেই, কেউ হয়তো আহত অবস্থায় আছে, তারা অবশ্যই আমাদেরকে ঘেন্না করে। কি জন্য? কারণ এখন যে মুক্তিযুদ্ধের যে বিরোধী কথাগুলো আমাকে শুনতে হচ্ছে। তো আমি মূল বিষয়ে আসি। আপনি আমাকে বলেছেন যে আসলে আগের প্রত্যাশা আর এখনকার প্রত্যাশা কি। আপনি যদি সেটা আমাকে বলেন, তাহলে আমি বলবো আমি খুবই পরিমাণে হতাশ। আমি এতটা হতাশ আমি বলতে পারবো না। এবং আমি হতাশ শুধু এই ব্যাপারে ভেবে, পুরো একটা জেনজি প্রজন্মকে বিশ্বাস করেছিল
60 বছরের বৃদ্ধ বয়স্ক লোক থেকে শুরু করে 10 বছরের একটা শিশু অবধি আমাদের কথায় আমরা বলেছিলাম নতুন বন্দোবস্ত করব, নিরপেক্ষ দেশ দিব, নতুন বন্দোবস্ত করে নতুন করে দেশ তৈরি করব, এই কথা দিয়ে আমরা তাদের রাস্তায় নামিয়েছিলাম। কিন্তু আমরা তাদেরকে এমন উপহার দিয়েছি, 60 বছরের বৃদ্ধকে যেমন কোনো নিরাপত্তা দিতে পারিনি, 10 বছরের মেয়ে শিশুকেও তেমনি ধর্ষণের হাত থেকে রক্ষা করার মতো আইন প্রণয়ন করতে পারিনি। আমরা এমনই করেছি। আমার বিরোধী মত, হয়তো অন্য দল, সে আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, বিরোধী মতকে স্বাধীনতা দেইনি, এবং স্বাধীনতা খর্ব করে তাকে হত্যা করাকে আমি ন্যায় ন্যায় ব্যক্ত বলে সাজিয়েছি। এর জন্য আমি মনে করি আমি দায়ী। আপনি যদি প্রত্যাশার কথা চিন্তা করেন, তাহলে আমি একদমই শূন্য ভাইয়া, এবং আমি এটি নিয়ে খুবই হতাশ। 5ই আগস্টের ফারাবি, আপনার কাছে আরেকটি বিষয় আমি জানতে চাই যে 5ই আগস্টের আগে বাংলাদেশের এই তরুণ প্রজন্ম বা আপনারা যে জেনজিরা যারা আছেন, তারা মাঠে নেমেছিল একটি অধিকারের জায়গা থেকে। সেটা হলো আহ, চাকরি প্রাপ্তির অধিকার বা সেখানে কোটা পদ্ধতি বাতিলের অধিকার, এবং বিদেশি উচ্চশিক্ষা সহ নানান যে বৈষম্য রয়েছিল শিক্ষা পদ্ধতিতে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে, সেই বিষয় নিয়ে আপনারা মাঠে নেমেছিলেন। এখন আপনারা এই 5ই আগস্টের পরে এই সরকার, অর্থাৎ এই অবৈধ ইউনূস সরকার যখন সরকার গঠন করলো, তখন তারা বাংলাদেশের শিক্ষার্থী বা আপনাদের কাছে এক ধরনের প্রত্যাশার কথা জানিয়েছিল যে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের প্রচুর পরিমাণ শিক্ষার্থী যারা বিদেশে পড়ালেখা করতে যান এবং ইউরোপে যান, যাদের প্রত্যেককেই ভারতে গিয়ে ভিসা নিতে হয়। একদিকে যেমন ভারত ভিসা বন্ধ করে দিয়েছে, অন্যদিকে উচ্চশিক্ষায় যারা বিদেশে পড়ালেখা করতে যান তারা এখন ব্যাপক পরিমাণের হতাশায় ভুগছেন। কারণ হলো তাদের বিভিন্ন দেশ থেকে ভিসা পদ্ধতি বা ভিসা সীমিত করা হয়েছে। একদিকে দেশের বাজারে দেশের অর্থনীতির যে অবস্থা, অন্যদিকে দেশের অভ্যন্তরীণ কর্মের যে সুযোগ সেটাও সীমিত হয়ে আসছে। তো এই জায়গা থেকে তরুণ প্রজন্ম কতটা, মানে কেমন, আপনারা কি বোধ করছেন? আমি মনে করি ভাইয়া এর সংখ্যা কিন্তু মানে অনেক বেশি, একদমই কম না। হয়তো সোশ্যাল মিডিয়া বা আসে না, তাই হয়তো আমরা ভাবি যে হয়তো কম হতে পারে, কিন্তু এর সংখ্যা অতি বেশি। কারণ যে ছেলেটা নিজের দেশকে নিরপেক্ষতা দেওয়ার কথা বলে মাঠে নামতে পারে, সে অবশ্যই এগুলো ফলো করে। এবং আমরা খুবই ছোট ছোট ব্যাপার নিয়ে আন্দোলন করেছিলাম, এবং ছোট ছোট ব্যাপার নিয়ে রাস্তায় নেমেছিলাম। আপনি যদি এখনকার তুলনা করেন, সে সময়কার তুলনায় এখন হয়তো শতগুণে বেশি হচ্ছে। আমরা মাত্র 5% বা 8% কোঠার জন্য মাঠে নেমেছিলাম, কিন্তু এখন কোঠা তো দূরে থাক ভাইয়া, এখন এখন নিয়োগও হয় না, এখন কোর্সেন আউট হয়, এখন প্রশ্নপত্র আউট হয়, এমনকি পরীক্ষার কোনো ডেটই দেওয়া হয় না, ডিরেক্ট নিয়োগ হয়, তাও নবম গ্রেড অষ্টম গ্রেডের মতো চাকরির। এবং আমি দুর্ভাগ্যবশত ভাইয়া 1 সপ্তাহ আগে দেখতে পেলাম যে বিসিএস পরীক্ষার রেজাল্টের 7 দিন পরেও 7 জন পাশ করেছে। খুবই দুর্ভাগ্যজনক। আমরা এই ব্যাপারটা নিয়ে আওয়াজ তুলছি না। আমরা সবচেয়ে হতাশার বিষয় হলো আমরা যে কথা দিয়েছিলাম আমাদের প্রজন্মদের সাথে, অন্য বয়স্ক প্রজন্ম বা জুনিয়র প্রজন্ম যে আলফা প্রজন্ম, আমরা এই কথা রাখিনি। এবং এখন যখন দেখছি অন্যায় হচ্ছে, আমরা প্রতিবাদ করছি না, আমরা মুখ বুজে ঘরে বসে আছি। এটাই সবচেয়ে আমি নিজে ভাইয়া আমি নিজেও অনেক, আমি নিজেও ভাইয়া অনেক ছিলাম, আমি নিজে অনেক হতাশায় ছিলাম। আমি ভেবে আমি আসলে করে ফেলেছি, আমি ভুলবশত কথা বলতে আমার দেরি, 2 মাস পরেই বুঝতে পেরেছি যে আসলে কি করেছি আমি। পরবর্তীতে আমি অনেক 6-7 মাস আমি চুপ থাকছি, কিন্তু এখন আমার নিজের কাছে অপরাধী বোধ মনে হয়। আমার মনে হয় যদি এখন চুপ থাকি, তাহলে আমি অপরাধী হয়ে যাব সমাজের কাছে। আমাকে কথা বলতে হবে। আমি আজকে কথা বলবো, কালকে 10 জন কথা বলবে, পরশু 10,000, পরের দিন 10 লাখ হবেই হবে। কারণ এই জেনজি সবাই ভাইয়া সবাই আসিফের মতো দুর্নীতিবাজ না, সবাই মাসুদের মতো দুর্নীতিবাজ না, সবাই শিবির নেতা সাদিক কায়েমের মতো প্রতারক না, ভণ্ড না, গুপ্ত সংগঠক না ভাইয়া। এই জেনজির এখন আমি বিশ্বাস করি 90% দেশপ্রেমিক। তারা দেশের জন্য আবারও ঘুরে দাঁড়াবে ভাইয়া, আবারও প্রতিবাদ করবে। ফারাবি, আপনাকে আমি একটু জানি, মানে একটু জানাই একটা বিষয়। সেটা হলো অনেক জেনজির সঙ্গে আমাদের কথা হয়, তাও জেনজিদের মধ্যে অনেকের সঙ্গে যখন কথা হয়, তারা বেশিরভাগই এখন হতাশাগ্রস্ত। তারা কাজ পাচ্ছে না, চাকরি পাচ্ছে না। যে অধিকারের বা যে বৈষম্যহীনতার জন্য তারা মাঠে নেমেছিল, রক্ত দিয়েছে, তো তারা এখন নিজেদেরকে হতাশায়
দেখা যাচ্ছে পারিবারিক কলহতে জড়াচ্ছে, তারা পরিবারের সঙ্গে সমন্বয় করে চলতে পারছে না, এবং তাদের ভিতরে এক ধরনের হিরোইজম চলে এসেছে। কিন্তু অন্যদিকে তারা বেকার বসে আছে, চাকরির সুযোগ নেই, সবকিছুতে তারা হতাশায়। বেশিরভাগ জেনজির সঙ্গে আমি কথা বলে জানতে পেরেছি যে তারা বেশিরভাগই অনেকটা হতাশায় চলে গেছে। এই প্রজন্মটা কি তাহলে পরিকল্পিতভাবে হতাশার মধ্যে নিয়ে যাওয়া হলো? ভাইয়া আপনি আসলে, এটা খুবই সাফোকেটিং একটা আপডেট। সেটা হলো যে আসলে প্রত্যাশা তো অনেক ছিল, আপনাকে কি বলবো সেটা তো শেষ করতেই পারবো না। কিন্তু আলটিমেটলি আপনি চিন্তা করতে পারবেন না, যদি আমার প্রেডিকশন বলেন, আমি নিজে একজন স্টাডি অ্যাব্রোড বাইরের স্টুডেন্ট হয়ে আমি মানে কনফার্ম দিয়ে বলতে পারি যে 5ই আগস্টের পরে ইউএস এর ভিসা রিসিউ ছিল যেখানে 35 to 40%, সেখানে এখন ইউএস এর স্টুডেন্ট ভিসা রিসিউ জিরো ভাইয়া। নট লাইক দ্যাট 5%, অনলি জিরো। আপনি ইউরোপিয়ান কান্ট্রিগুলো যদি দেখেন, ইভেন আমি যখন লাস্টলি এখানে আসছি সেই দিন 51 জন ভিসা সাবমিট করেছে, শুধু আমি ভিসা পেয়েছি তার ভিতরে 13 সেপ্টেম্বর। আমি আপনাকে ডেটটা বলে দিলাম, যে কেউ মিলাই নিতে পারে। আমার ভিসাটা হওয়ার রিজন ছিল আমার এখানে 85% মার্কস ছিল, যার কারণে ওরা আমার ইমিগ্রেশন থেকে ভিসা কনফার্ম করে দিয়েছিল। তো যার কারণে আপনি যদি এগুলো চিন্তা করেন, ইউরোপে ভিসার ইস্যু খুবই বাজে। শুধু বাঙালিদের জন্য, শুধু বাঙালি জেনজির জন্য শুধু রাস্তাই ছিল দুইটা খোলা, একটা হলো ইউকে আর একটা হলো অস্ট্রেলিয়া। কিন্তু ইউকের কিছু ইউনিভার্সিটি চিন্তা করতেছে এখন বাংলাদেশ আর পাকিস্তানের ভেতরে সম্পর্কটা একটু ভালো হওয়ার কারণে চিন্তা করতেছে বাংলাদেশ পাকিস্তানের, যেমনে ধরেন পুরো ওয়ার্ল্ডটাই মানে চিন্তা করে ভাই, মানে থিঙ্ক করে অনেকটা বাংলাদেশের সেরকম রূপ হয়ে গেছে। তো আলটিমেটলি এই জন্য বাংলাদেশ এবং পাকিস্তানের যৌথভাবে এই 9টা ইউনিভার্সিটি 12,000 ভিসা বাতিল করেছে। 12,000, আপনি কল্পনা করতে পারেন? মিনিমাম বাংলাদেশের 6,000 স্টুডেন্টকে বাতিল করা। ওনার আসলে এতটাই ম্যাজিক, এখন আমি বলতে বাধ্য হচ্ছি, আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, এখন বাংলাদেশের জেনজি প্রজন্মের এমন দ্বার হয়েছে যে গত দুই 2024 সালের রিপোর্ট অনুযায়ী, লাস্ট শেখ হাসিনার গভর্নমেন্ট থাকার সময় রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের বেকারের শতকরা ছিল 3.1%। সেটা বর্তমানে যোগ হয়ে টোটাল বেকারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 8.5%। আপনি যদি টোটাল সংখ্যাকে কাউন্ট, তাহলে প্রায় 1 কোটির কাছে। আপনি চিন্তা করেন, যেখানে অলমোস্ট আমার 25 থেকে 27 লাখ লোক বেকার হয়ে দেশে বসে আছে, সেখানে আবার নতুন করে একটা আমি কি অভ্যুত্থান করলাম যার কারণে আমি আর 30 থেকে 40 লাখ লোক নতুন করে বেকার তৈরি করলাম। তাইলে আমি যে দেশটার বেকারত্ব আমি 53 বছর ধরে মাত্র 20 লাখে নিয়ে আসছি, সেই বেকারত্ব আমি আবার 30 লাখ 40 লাখ বাড়াই দিলাম। তাইলে আমি টোটাল মিলে এই 50 বছর আবার আমার দেশে পিছাই দিলাম। আমার আফসোসের জায়গায় এইটা। এটা নিয়ে কেউ বলবে না, এখন মিডিয়া গুলারে মুখ বন্ধ করে রাখছে। সোশ্যাল মিডিয়ায় কেউ কথা বলতে পারে না। আজকে আমি বিদেশে আছি জন্য হয়তো কথা বলতে পারছি, হয়তো দেশে থাকলেও পারতাম না কথা বলতে। আমাকে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হতো, আমাকে ফ্যাসিবাদ ট্যাগ দেওয়া হতো, এবং আমাকে জেলে ভরা হতো। হচ্ছে তো। আমরা ঢাকা কলেজের ছাত্র ঢাকা কলেজের ছাত্র একজন ইন্টারমিডিয়েটে পড়তো, সে অ্যারেস্ট হওয়ার পরে আমরা আহ, তার জন্য অনেক আন্দোলন করে রাস্তায় নেমে আসছিলাম। কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারলাম প্রমাণ সহকারে সে একজন শিবির কর্মী। বাট আমি কিছুদিন আগে দেখতে পারলাম আমার এক স্কুল শিক্ষার্থী, ভাই 7-এ পড়ে, যে তাকে বাসা থেকে ধরে নিয়ে আসছে আরেকজন, যে পান্না ভাই, একজন সাংবাদিক যে হাজতে ছিল কিছুদিন আগে, সে বলছে যে ক্লাস 8-এ পড়া একটা স্টুডেন্টের উনি দেখে আসছে, সে শুধু চিকিৎসার জন্য ঢাকা আসছে এই জন্য। ভাই এই দেশের প্রত্যাশা তো আমি করি নাই, এবং এই দেশের প্রত্যাশা আমি কখনোই করি নাই। আমি টোটালি হতাশ। আমি এখন, আমি মনে করি সবচেয়ে আমি বেশি হতাশ, আমি আমার জেনারেশন রে এখন বলার মতো কেউ নাই। আমার জেনারেশন রে যে বলবে নীতি নৈতিকতা কি হারালাম কি পেলাম সেটা নিয়ে বলার মতো কেউ নাই। তো আমি উদ্যোগ নিয়েছি আমি বলার, আমি বলে যাব ভাইয়া, আমি কোনোভাবেই থামবো না। এবং আমি খুবই হতাশা বোধ করছি এখন। ফারাবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত সুন্দর করে অনেক তথ্য নিয়ে আমাদেরকে জানাচ্ছেন। ফারাবি, জি জি। আরেকটি বিষয় আপনার কাছে আমি জানতে চাই যে এই বিজয়ের মাসে আহ, ক্রমাগতভাবে গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আহ, যারা টকশোতে আসছেন তারা মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের সামনে বসে জি জি। যেভাবে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রাণ পুরুষ এবং জি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে
যেভাবে কটূক্তি এবং তাকে পাকিস্তানিরা যে ভাষায় কথা বলেন, পাকিস্তানিরা যেভাবে বলে যে বিশ্বাসঘাতক ছিলেন শেখ মুজিবুর রহমান, ঠিক একই ভাষায় একই ন্যারেটিভ দেখলাম যে আমরা এই বিজয়ের মাসে এসে আমাদেরকে শুনতে হচ্ছে। ফারাবি, আপনি নিশ্চয়ই দেখেছেন যে গত সপ্তাহে বীর মুক্তিযোদ্ধা এবং সিনিয়র সাংবাদিক এম এ আজিজের সামনে, আজিজ ভাইয়ের সামনে, যখন আমরা দেখতে পেলাম জামাতের একজন আইনজীবী শাহরিয়ার কবির, তিনি বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ এবং তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ, বীর শহীদ বা বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ আজিজ সাহেবের সামনেই বসে যখন ক্রমাগতভাবে মুক্তিযোদ্ধা, শহীদ এবং বীরশ্রেষ্ঠ বা বঙ্গবন্ধুকে নিয়ে যেভাবে কটূক্তি করলেন এবং তাদের এই মহান মুক্তিযুদ্ধের সঙ্গে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সমবেদনা না জানিয়ে তারা এখন এসে সমবেদনা জানাচ্ছে এই মোহাম্মদপুরে বা মিরপুরে যেসব বিহারি রয়েছেন তাদের প্রতি। তো এই বিষয়টি আপনারা, মানে আপনাদেরকে কষ্ট লাগে না? আপনারা জেনজি যারা আছেন নতুন প্রজন্মের, তাদের কাছে নিশ্চয়ই কেমন লাগে? আমার একটু জি জানার খুব ইচ্ছে এই বিষয়টি। একজন জেনজি প্রতিনিধি হিসেবে আপনারা এই মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, আহ এই সব বিষয়গুলো, আমাদের যে গৌরবের যে বিষয়গুলো জাতি হিসেবে, সেই বিষয়গুলো নিয়ে যখন কটূক্তি করা হচ্ছে, তখন আপনারা জেনজি প্রতিনিধি হিসেবে আপনার কাছে আমরা জানতে চাই যে আসলে আপনারা কেমন বোধ করেন? ভাইয়া, সবচেয়ে আপনি যে হতাশার ব্যাপারটা আমি বলে আসছি এত সময়, পুরো হতাশার সবচেয়ে বড় হতাশা এটা। আমি নিজেকে লজ্জা বোধ করি, আমি নিজেকে ঘেন্না করি এক জেনজি পরিচয় দিতে, শুধু এই বিষয়ে। কি জন্য জানেন? কারণ আমি চিন্তা করি যে মুক্তিযোদ্ধা, যে নিজে দেশের জন্য অস্ত্র নিয়ে, উনি তো আমার মতোই জেনজি ছিল ওই সময়, যুবক ছিল। আমি দেখেছি কিছু মুক্তিযোদ্ধারা অনেক স্মার্টলি ইংরেজি বলতো, যে এখন 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 আমার জেনারেশনের সেরকম আমি খুঁজে পাওয়া খুব কঠিন। ওরা অনেক স্মার্ট ছিল, বন্দুক চালাতে পারতো, যেমন মেশিন গান চালাতে পারতো, তেমনি স্মার্টলি কথাও বলতে পারতো, ইউনিভার্সিটিতে ভালো বিট করতে পারতো, ডিবেট করতে পারতো। কিন্তু দুঃখের বিষয়, ওই জেনজি যখন মুক্তিযুদ্ধ করে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে 9 মাস পরে যখন ঘরে ফিরেছে, হয়তো তার একটা হাত নেই, হয়তো পা নেই, হয়তো গায়ে গুলি, কিন্তু এসে দেখেছে যে তার মা ধর্ষিত করে পাকিস্তানি হানাদার বাহিনী মেরে ফেলেছে, বা তার স্ত্রীকে ধর্ষণ করে রেখে গেছে, তার বোনকে ধর্ষণ করে রেখে গেছে, বা তার বাবাকে গুলি করে হত্যা করা হয়েছে। এরকম কিছু দেখে যে লোকটা এখনো এই স্বাধীন বাংলাদেশের আশায় এই মাটিতে বেঁচে আছে, সে যখন শুনে যে বিজয় দিবস একটি কালো দিবস, সে যখন শুনে বঙ্গবন্ধু গাদ্দার ছিল, আসলে ওনার ফাঁসির দড়ি নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমি এই অভিশাপ থেকে কেমনে এই জেনারেশনকে রক্ষা করব, আমি এই জন্যই কথা বলছি ভাইয়া। কারণ সবচেয়ে বড় বিষয় কি, আমি এখন ইদানিং দেখতে পারি যারা মুক্তিযুদ্ধকে চায়নি কোনোদিন, মুক্তিযুদ্ধকে অসম্মানিত করেছে, এবং সবচেয়ে বড় কথা, মুক্তিযুদ্ধের অকট্ট দলিল ডক্টর কামাল হোসেন, মুক্তিযুদ্ধের অকট্ট দলিল ফজলুর রহমান, মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, একদম অগ্র সৈনিক লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকী, যারা মানে অকট্ট দলিল এদের, এদের তো জলজান্ত দলিল। আমি এদের কথা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি নিজেকে রাজাকার বলে স্বীকার ইলিয়াস, নিজেকে রাজাকার বলে স্বীকার পিনাকি, এবং কিছু ইনফ্লুয়েন্সাররা যাদেরকে আমি আইডল মানি। এই টাইপের কিছু জেনজি আছে যারা এদেরকে অনুসরণ করে, এবং এই টাইপের জেনজি হলো তারা যাদের বাপ দাদাকে পা যাদের বাপ দাদাকে গাছের সঙ্গে মুক্তিযোদ্ধারা ঝুলিয়ে পেছনে, আমি পচ্চা দেশে, আমি খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম না, যারা পিটিয়েছিল, যাদেরকে ঝোলাই করে বঙ্গবন্ধু মাফ করার কারণে যারা মুক্তি পেয়েছিল, আজকে তাদের ওরসজাত সন্তানগুলোই আস্ফালন দেখাচ্ছে। এবং এর পরিস্থিতি অবশ্যই তাদের এর শাস্তি পাওয়া হবে। এবং কিছু কিছু সময় এরা খুব সিস্টেমেটিক্যালি ভাইয়া এই জেনজির কাছে আপনার ইতিহাসকে বিকৃত করে। যেমন ধরেন মুক্তিযুদ্ধের সময় একটা বিকৃত করে, 16ই ডিসেম্বরের আগে 14ই ডিসেম্বরকে বলে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড, এটি ছিল ইন্ডিয়ার দ্বারা, এবং হত্যা, সেটার আগে ওরা বিহারি হত্যা করা বলে, কিন্তু ওরা কখনো বলে না যে এই বিহারি হত্যাকাণ্ডের কাহিনীর আগে মিরপুরে 120 জনকে হত্যা করেছিল এই বিহারিরা। ওরা এই কথা কখনো বলে না। ওরা প্রত্যেকটায়, ওরা এগুলো নিয়ে স্টাডি করে অনেক বেশি। আমাদের মুক্তিযুদ্ধ চেতনার জেনজি স্টাডি করে না, ওদের এই আস্ফালন গুলো ওরা শুনে। হ্যাঁ, বলেন জি।
আসলে ভাইয়া, আপনি যদি আমাকে বলেন অ্যাড করতে, আসলে আমি একটু বাংলা ভাষায় বলতে চাই, যেহেতু আমি সাধারণ শিক্ষার্থী, সেক্ষেত্রে বলতে চাই একজন আসলে ওনাকে একটা প্রক্সি দেয়, ধরেন ইসলামী ব্যাংকের কিছু অ্যাকাউন্ট দিয়ে ওনাকে তো আসলে কিছু ফান্ড দেওয়া হয় আর বলা হয় তুমি এই ব্যাপারে স্টাডি করো এবং প্রত্যেকটা সত্যর ব্যাপারে কনফ্লিক্ট তৈরি করো। কারণ কি, যে ওই যে একাত্তরে হেরে যাওয়ার যে স্মৃতি, ওটা তার সন্তানরা এখনো ভুলতে পারে না। এবং কিভাবে দাঁড় করিয়ে একটা মানে সিস্টেমেটিক্যালি একটা গোঁজামিল তো বাঙালি খায় বেশি ভাইয়া। এই জন্য এখন তরুণ প্রজন্ম, ওরা দেখবেন কথায় কথায় তরুণ প্রজন্মে মরে ইনফ্লুয়েন্স করতে চায় যে তরুণ প্রজন্মের দেশ, বয়স্কদের দেশ আর চলবে না। ওরা কি জন্য এটা বলে জানেন? কারণ ওরা, আমি আমার জেনজি ভাইদেরকে বলতে চাই, তোমরা যদি দুইজনও শুনো তাহলে আমার কথাটা মিলিয়ে দেখো। ওরা একটা বলতে চায় কারণ আপনার বাবার বয়সী যারা, আমার বাবার বয়সী যারা আছে, তারা মুক্তিযুদ্ধকে নিজে চোখে দেখেছে। ওই সময়ে এই রাজাকার, আলবদর, আল শামস যারা ছিল, যাদের পরিবারগুলা এগুলা ছিল, তারা আমার মা বোনদের ঘর থেকে তুলে নিয়ে গিয়ে পাকিস্তানের ক্যাম্পে দিয়ে আসছে ধর্ষিত করার জন্য। এরা টুপি পরে থাকতো, দাড়ি রাখতো, এত বড় করে নিজেরা দাবি করতো আলেম বলে, কিন্তু এরা সবচেয়ে পৃথিবীর ঘৃণ্যতম কাজ করত। আমার নবী রাসূলের এর শিক্ষার সঙ্গে টোটালি এরা বিরোধিতা করত। এবং আমি মনে প্রাণে বিশ্বাস, মেইন যে ওরা যে বেয়াদব বানিয়েছে আমার এই জেনজিরে, এই 5 আগস্টের পরে যে জেনজি স্কুল প্রতিষ্ঠানগুলো টিচারের যে অসম্মানিত করলো, যে মুরব্বীদের যে একটা ভয় তৈরি করলো এই জেনারেশন দিয়ে, ওদের মেইন উদ্দেশ্যই এইটা, যে সম্মানিত ব্যক্তি একজন বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরাতে হবে, একজন শিক্ষক যে মুক্তিযোদ্ধাকে ধারণ করে তাকে চাকরিচ্যুত করতে হবে, তাকে অপমানিত করতে হবে, লাঞ্ছিত করতে হবে। এবং এই যে আপনি কি কল্পনা করেন যে এরকম একটা জাতি কখনো একটা দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং আমরা মানব সম্পদ হয়ে তৈরি হব? এটা কি সেরকম শিক্ষা? ওরা যদি দেশপ্রেমিকই হতো, ওরা ক্ষমতা পেয়েছিল ভালো, ওরা যদি দেশপ্রেমিক হতো আমাদেরকে সুশিক্ষিতায় শিক্ষিত করতো এবং মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে, ওদের পরাজয় মেনে নিয়ে ওরা সেভাবে দেশকে এগিয়ে নেওয়ার চিন্তা করতো। কিন্তু আলটিমেটলি ওরা নিজেরা দাবি করে ওরা মুসলিম, ওরা আলেম, ওরা ধর্মের পথ প্রদর্শক, কিন্তু ওরা নিজের ধর্মের মূল কথা কি? ন্যায় বিচার, জাস্টিস, মহানুভবতা, ক্ষমাশীল এবং মহৎ হওয়ার যে গুণাবলী, এটি কোনোই ওদের ভেতরে নেই। এবং এই বাংলাদেশের মানুষ, ওরা বিশ্বাস করে না এটা, যে এই বাংলাদেশের মানুষ 90% মুসলমান, কিন্তু এই বাংলাদেশের 70% মানুষ নির্দ্বিধায় ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে। নির্দ্বিধায় এই দেশের মানুষ, যেমনি একজন খ্রিস্টান এদেশের মানুষ, একজন মুসলিম এদেশের মানুষ, তেমনি একজন হিন্দু এদেশের মানুষ। এবং সবচেয়ে বড় কথা, আপনি যেটি আমাকে বললেন, উনিরা দেখবেন সবসময় কনফ্লিক্ট তৈরি করে কিছু কিছু ব্যাপারে, কারণ ওনাদের মেইন টার্গেট হলো বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ। ওনারা তিন বাংলাকে হেড করে। ওনারা বঙ্গবন্ধুর বাংলা, বাংলার বন্ধু যেটা, যেটা বাংলার সাধারণ মানুষ দিয়েছিল, এবং বাংলাদেশের যে বাংলাদেশ নামটি এবং জয় বাংলা স্লোগানটি। আজকে যদি একজন সাধারণ রিক্সা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে জয় বাংলা বলে, তাকে ওরা ধরে মব তৈরি করে, তার থেকে সর্বস্ব লুটে নেয়, তার রিক্সা পর্যন্ত লুটে নেয়, তাকে মারাত্মকভাবে জখম করে এবং পুলিশে দিয়ে দেয়, তাকে ফ্যাসিবাদ বলে। এই স্বাধীনতার জন্য আমি 5 আগস্টে প্রতিবাদ করিনি এবং বাংলাদেশের নামকে পরিবর্তন চাই। এবং আমি নাম ধরে বলি, পাবনার সায়েদ আব্দুল্লাহ নামে একজন অতি বুদ্ধি জেনজি শাস্তে চায়, যিনি, উনি নিজে মুখে বাংলাদেশের নাম পরিবর্তনের কথা বলেছিল এবং উনিই বলেছিল যে বাংলাদেশের মুজিব মুজিব বাহিনী, 1971 সালের পরে একটা বাহিনী ছিল, যে বাহিনী নাকি 30,000 জাসদ নেতাকে মেরেছিল। আমি ওনাকে চ্যালেঞ্জ করতে চাই আপনার ভিডিওর মাধ্যম দিয়ে, 30,000 না, উনি যদি 300 জাসদ হত্যা করার যে প্রোপাগান্ডা, উনি যদি 300 আমাকে দেখাই দেয়, আজকে আমি অন দ্য রেকর্ডে আপনাকে বলে রাখলাম, $3,000 সবার সামনে আমি ওনাকে উপহার দেব। উনি যদি 300 দেখাতে পারে, উনি অবশ্যই, যদি থাকে তাহলে অবশ্যই ওনার জেলা পাবনাতেই 5,000 আছে, বা শুধু ওনার জেলা পাবনাতে 10 জন আছে, আমাকে সেই 10 জনেরই উনি, ওনাকে লিস্ট দেওয়ার আমি আজকে চ্যালেঞ্জ জানালাম আপনার মাধ্যমে। উনি যদি দিতে পারে, উনি দিতে পারলে আমি পরিমাণ টাকা ওনাকে দিব, না হলে আমি আর কোনোদিন সোশ্যাল মিডিয়ায় কথা না। আর উনি যদি না দিতে পারে তাহলে ওনার জাতির সম্মুখে এসে ক্ষমা চাইতে হবে। ওনারা এভাবেই ভাইয়া ইতিহাসকে বিকৃত করে। ওনারা দেখবেন যে বাকশাল নিয়ে একটা কনফ্লিক্ট তৈরি করে, যে বাকশাল এরকম ছিল। বাকশাল ছিল 7-8টা রাজনৈতিক দলের, সব রাজনৈতিক দলগুলো ভিত্তি করে 7-8টা রাজনৈতিক দল মিলে একটা বাকশাল নীতি তৈরি করা হয়েছিল এবং সেটিকে প্রণয়ন করা হয়েছিল
1975 সালে, মাত্র কয়েকটা মাস, যেটা পৃষ্ঠ পূর্ণ রূপ দেওয়ার কথা ছিল আগস্ট মাসের শেষে, তার আগেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। তো বঙ্গবন্ধুর একটা নতুন প্রণয়ন নীতি, যেটাকে আমি দাঁড়ি হতে দিলাম না, সেটা ভুল কি ঠিক যাচাই করার তাকে সুযোগই দিলাম না, কিন্তু আমি দাবি করে দিচ্ছি, আমি তার এই সিদ্ধান্তকে আমি সর্বোচ্চ ফ্যাসিবাদ বলছি। এই সৈয়দ আব্দুল্লাহ মতো মতো ফ্যাসিবাদদের মুখ থেকেই এখন এই কথাগুলা বের হয়, যেগুলা জাতির জন্য আমাদের জেনজির কাছে এগুলা উপস্থাপন করা হয়। জেনজি তো ইতিহাস নিয়ে পড়ে না, জেনজি থাকে রিলস নিয়ে, মিমস নিয়ে, তাই জেনজির কাছে এগুলা সহজেই খাটানো যায়। জি ভাই, বলুন। ফারাবি, আরেকটি বিষয় আপনার কাছে আমি জানতে চাই যে জি এই 15 বছরে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে এখন এসে, সেটা হলো যে এই 15 বছরে আওয়ামী লীগ নাকি মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করেছে, জি এবং চেতনা বিক্রি করে আওয়ামী লীগ নাকি জি মুক্তিযুদ্ধের বিষয়ে নানান ধরনের আহ, মিথ্যা ইতিহাস নাকি এই প্রজন্মের হাতে তুলে দিয়েছে। তো এরপরে আমরা 5ই আগস্টের পরে আমরা যে ঘটনাগুলো ক্রমাগত ঘটতে দেখলাম, মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নিত ভাস্কর্য, হুম মুক্তিযোদ্ধাদের হুম বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য, কিংবা বঙ্গবন্ধুর ভাস্কর্য থেকে শুরু করে স্মৃতি বিচরিত জাদুঘর, ইয়েস সব ইয়েস জায়গায় দেখলাম ইয়েস যে ভেঙে দেওয়া হলো, গুড়িয়ে দেওয়া হলো। এমনকি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যেসব বীর মুক্তিযোদ্ধা, যারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, তাদের গলায় জুতার মালা দেওয়া হলো, তাদেরকে ক্রমাগত অপমান অপদস্থ করা হলো। এবং অন্যদিকে আবার আমরা এটাও দেখতে পেলাম যে বিজয় দিবস জি যখন আসে, জি তখন একদল কালো দিবস হিসেবে আহ, জি এই বিজয় দিবসটি পালন করে, এবং জনসম্মুখে তারা স্বীকার করছে এবং বলছে যে তারা বিজয় দিবস 16ই ডিসেম্বর মানে না। এরকমও বক্তব্য আমরা গণমাধ্যমে বলতে শুনেছি। তো এই যে সামগ্রিক বিষয়, এবং আসলে যে আওয়ামী লীগ না থাকলে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটা যে এই বাংলাদেশ থেকে বিলীন হয়ে যাবে বা বিলীন হয়ে যেতে দেখছি আমরা, তাহলে কেন এই ন্যারেটিভ গুলো তৈরি করা হচ্ছে বলে আপনারা মনে করেন? জি নাকি এটা পরিকল্পিতভাবে এই ন্যারেটিভ তৈরি করা হয় যে যাতে আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধের বিষয়ে জি মানে চুপ থাকে, একদম। যুদ্ধ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা যাতে জি খুব সহজেই তাদের নিজেদের অস্তিত্ব জানান দিতে পারে এই দেশে? কি মনে করেন আপনারা বিষয়টি নিয়ে? সবচেয়ে বড় কথা ভাইয়া, হয়তো অনেকেই ভাবে যে জেনজির হয়তো এই কুচক্রী জিনিসগুলা, মানে এই তো বিশ্বাস করা, এই যে মিথ্যা ইতিহাস বিকৃত গুলা যে আসলে জেনজির সবাই ওন করে, তা কিন্তু না, খুবই কম সংখ্যক। কিন্তু যারাই এটাকে ওন করে বা এটা নিয়ে বলে, তারা খুবই কম সংখ্যক। এবং সোকল তারা, আপনি দেখতে পারবেন, তারা বাংলাদেশে, তারা যে গোষ্ঠীর লোক, তারা বাংলাদেশে 5% লোক বড়, কিন্তু তাদের সবারই সোশ্যাল মিডিয়া, তারা অনেক সংগঠিত, তারা অর্গানাইজ, তাদেরকে অনেক বেশি মনে হয়। কিন্তু আপনি যদি সত্যি চিন্তা করেন, আসলেই সত্যি না, আমি এটা বিশ্বাস করি। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো, তারা প্রত্যেকটা স্বীকৃত সত্যর সঙ্গে একটা করে কনফ্লিক্ট তৈরি করে, একটা করে যুক্তি দাঁড় করায়, এবং সেই যুক্তির পিছনে কিছু অসত্য তথ্য এরা তৈরি করে, এবং সেটা দিয়ে প্রভাবিত করতে চায় তরুণ প্রজন্মকে। আপনি যদি আপনি যদি পিনাকির ভিডিও দেখেন, আপনি শত শত মিথ্যার ফুলঝুরি দেখতে পারবেন, এবং সেই ভিডিওতে আপনি অনেক ভিউ দেখতে পারবেন। কারণ সকল যারা মূর্খ মানুষ, যারা একটু কম জ্ঞান সম্বন্ধে, সোশ্যাল মিডিয়া কম বোঝে, আমার দেশের সাধারণ মানুষ যারা, তারা এইগুলাকে যখন সুন্দর করে প্রেজেন্ট করা হয়, তখন মিথ্যাই এক বারবার বলতে বলতে সত্য বলে প্রতিষ্ঠা পায়। ঠিক তেমনি ভাবে কিছু লোকের কাছে এটিকে এমন মনে হয়ে দাঁড়িয়েছে, এবং তাদের যে পূর্বপুরুষদের যে গল্প, যাদেরকে মুক্তিযোদ্ধারা তাদের পশ্চাৎ দেশ পিটিয়ে, যারা মুক্তিযোদ্ধারা যাদের লাল করেছিল, তাদের বানানো কিছু গল্প তাদের ওরসজাত সন্তানরা বিশ্বাস করে, এবং ওগুলাকেই প্রতিষ্ঠা করতে হয়। যেমনি ভাবে আপনি দেখবেন, একজন ডাকসুর নেতা দাবি করা মানুষ বলবে আমি সাধারণ শিক্ষার্থী, কিন্তু আপনি প্রমাণ পাবেন সারা দিন রাত 24 ঘন্টা শিবিরের সঙ্গে বসে থাকবে, বলবে আমি সাধারণ শিক্ষার্থী। তেমনি ভাবে উনি 1947 লিখবে, উনি 1966 লিখবে, 1952 লিখবে, 1971 লিখতে গেলে ওনার বুকের ভিতর কষ্ট লাগে। আর বাবা 1971-এ ওনার বাবার পশ্চাৎ লাল জায়গা লাল এই মুক্তিযোদ্ধারা, এই জন্য বা আমার। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, আমি যদি বঙ্গবন্ধুর স্লোগান দিয়ে এই 5 আগস্টের পূর্বে বঙ্গবন্ধুর স্লোগানকে শক্তি বানিয়ে, আমি সেই শক্তিকে নামিয়েছিলাম, আমি যেমন, তেমনি এই বাংলাদেশের 90% মানুষ যারাই মাঠে যে কয়জন সংখ্যকই, 90% ছিল এই বঙ্গবন্ধুর স্লোগান দিয়ে এখানে আমার জন্য।
কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি মাত্র 5% লোকের কাছে আমার পুরো দেশ জিম্মি। এবং তারা যে কি পরিমাণে বিকৃত মন মানসিকতা হতে পারে, আজকে আমি কিছু সময় ভাবি যে এক ভালো কাজ হয়েছে, নইলে আমরা শেখ হাসিনার সময় তার কথাগুলা শুনতাম যে আওয়ামী লীগ না থাকলে পাকিস্তান হবে না, আওয়ামী লীগ না থাকলে মুক্তিযুদ্ধ ধারণ করে না অন্য কোনো দেশ। আমি এখন একজন সাধারণ শিক্ষার্থী হয়ে আমি বলতে বাধ্য হচ্ছি, আওয়ামী লীগই মুক্তিযুদ্ধকে ধারণ করে। আওয়ামী লীগই শুধু, কারণ মুক্তিযুদ্ধকে, বিজয় দিবসকে যারা কালো দিবস বলে এবং ধানমন্ডির 32 ভাঙে বঙ্গবন্ধুকে অস্বীকার করে, সে ব্যাপারে আমি আমার বিএনপির ভাইদের কখনো প্রতিবাদ করতে শুনিনি। এবং ফজলুর রহমান প্রতিবাদ করায় তাকে শোকজ করা হয়েছে। তাহলে তো আমি বলতেই পারি তারা প্রত্যক্ষ না হলে পরোক্ষে সমর্থন করছে। তাহলে আমি কেন বলবো মুক্তিযুদ্ধের চেতনায় যে আমি বিশ্বাস করি, আমি যে মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিশ্বাস করি, তাহলে আমি কেন বলবো না শুধু আওয়ামী লীগের ধারণ হোক? আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণ আওয়ামী লীগ ছাড়া মুক্তিযোদ্ধারা বাঁচতে পারবে না। মুক্তিযোদ্ধারা যাবে কই? আপনি জুতার মালা পরাচ্ছেন আমি এই দেশকে স্বাধীন করায়। আমার বোনের যে মুক্তিযোদ্ধার স্ত্রী ধর্ষিত হয়েছে, যে মুক্তিযোদ্ধা বাবা হারা হয়েছে, যে মুক্তিযোদ্ধার একটা হাত নেই মুক্তিযুদ্ধের কারণে, যার জীবন যৌবন সব যে বিলীন করে দিয়েছিল, লাটারি নিয়ে যে যুদ্ধে গেছিল, সে কই যাবে আপনি বলেন? তার নিরাপত্তা কই? সে মুক্তিযোদ্ধা বলার অপরাধে আপনি যদি তার গলায় জুতার মালা দেন, আপনি যদি বলেন সে একজন মীর জাফর, তাহলে তার নিরাপদ জায়গা একমাত্র আওয়ামী লীগ। আমি এটি বলতে বাধ্য হচ্ছি। আপনি যদি বাউলদের দেখেন, আপনি যদি কবিতা আবৃত্তির লোকদের দেখেন যারা কবিতা আবৃত্তি করে, আপনি সাংস্কৃতিক মানুষদের দেখেন, আপনি মঞ্চ নাটকের কর্মীদের দেখেন, নাট্যকর্মীদের দেখেন, আপনি তাদের মনের কথা, সংস্কৃতি মনা, যারা এদেশের মুক্তি করে রাজনীতির বাইরে, তারা আজকে নির্দ্বিধায় বলছে তাদের নিরাপত্তার একমাত্র জায়গা বাংলাদেশ আওয়ামী লীগ। এবং আমি সেটিকে একমত। এবং আমি মনে করি যে একটা দীর্ঘ সময় আহ, রাজতন্ত্র কায়েম করার কারণে যে আওয়ামী লীগের যে যেগুলা ছিল, সেই আমরা আন্দোলনে নেমেছিলাম, এবং সেটি সেটি আলটিমেটলি করে আমরা বেশি ভালো চাওয়ার আশায় আমরা যে ভালোটা হারিয়েছি, সেটির মাধ্যমে আমি আমার নিজের দেশকে নিজের হাতে, জাতিকে আমি 100 বছর পিছিয়ে দিয়েছি। এখনো আমার প্রজন্ম, প- আমার বড় প্রজন্ম আর ছোট প্রজন্ম আমাকে ক্ষমা করবে কিনা আমি জানি না। এই জন্য আপনার ভিডিওতে আমি আমার প্রজন্মর, আমার সিনিয়র প্রজন্ম এবং জুনিয়র প্রজন্মের কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমাকে যেন তারা ক্ষমা করে। এছাড়া ভাইয়া আমার আপাতত আর কিছু বলার নেই। আমার যদি সামর্থ্য থাকতো, তাহলে আমি অবশ্যই এদেশে মুক্তিযুদ্ধ করার সুযোগ হয়নি যেমন আমি আফসোস করেছি, তেমনি ভাবে কিছু করার চেষ্টা করতাম। ফারাপি, আপনার কাছে আরেকটি বিষয় আমি একটু জানতে চাই যে এই যে এখন যারা ক্ষমতায় যাওয়ার জন্য খুব উদ্গ্রীব হয়ে আছে এবং ধর্মের নামে তারা জান্নাতের টিকিট বিক্রি করার কথা বলছে, জান্নাতের টিকিট দেওয়ারও কথা বলছে, এবং ধর্মকে নিয়ে তারা ব্যবসাটা কোন পর্যায়ে নিয়ে গেছে, ধর্ম ব্যবসাটা, যারা রাজনীতি ক্ষমতার লোভে তারা অন্ধ হয়ে ইসলাম ধর্মকে এ, তারা অপব্যবহার করছে এবং ধর্মকে অপব্যাখ্যা দিচ্ছে। তারা ইনক্লুসিভ সোসাইটি, ইনক্লুসিভ রাজনীতির বক্তব্য দিয়ে বেড়াচ্ছে মাঠে একদমই ময়দানে। একদমই কিন্তু একটা জিনিস একদমই আমরা ছোটবেলা একদমই থেকেই দেখেছি, সেটা হলো এই যে জামাতের যে রাজনীতি, হ্যাঁ, তো এই রাজনীতির তারা এতটাই প্রবল রাজনীতি করেন যে তাদের প্রতিবেশীদেরকে তারা কোরবানির মাংস পর্যন্ত দেন না, তারা কোরবানির মাংস দেন তাদের নিজেদের দলের সদস্যদের, তাদের সদস্যভুক্ত যারা দল করেন তাদেরকেই শুধুমাত্র কোরবানির মাংস দেন। এমনকি আপনারা জানেন এই যে বৈষম্যের কথা বলে শিক্ষার্থীদের মাঠে নামানো হয়েছে, বৈষম্য দেখেন কোন পর্যায়ে তারা নিয়ে গেছে। তাদের দল না করলে ইসলামী ব্যাংক, তাদের দল না করলে ইবনে সিনার মতো প্রতিষ্ঠান, এরকম অসংখ্য প্রতিষ্ঠান তাদের আছে, সেই সব প্রতিষ্ঠানে এই জামাত ইসলামের মানে কর্মী না হলে পরে তাদেরকে চাকরি দেওয়া হয় না। তো তারা এখন এসে যখন আপনাদের মতো প্রজন্মের, নতুন প্রজন্মের কাছে এই ধরনের বার্তা পৌঁছে দিতে চায় যে ইনক্লুসিভ রাজনীতির কথা বলছে, ইনক্লুসিভ সোসাইটির কথা বলছে, এই বিষয়টি জেনজি হিসেবে খুবই আপনারা হাস্যকর। কিভাবে দেখেন আসলে?
কথা আপনি যদি আমার মতের কথা বলেন, তাহলে সবচেয়ে বড় কনফ্লিক্টটা এই জায়গায় কোন জায়গায়, এটা আমাদের বুঝতে হবে যে ইসলাম তো শান্তির ধর্ম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে নামাজ এই জিনিসটা আসছে অনেক পরে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যে বিস্তৃতি, তিনি যে বিশ্ব নেতা ছিলেন, বিশ্ব নেতা হয়ে উঠেছেন, তিনি শুধুই কয়েকটা বিষয়ের উপর বিশ্ব নেতা হয়ে উঠেছেন: তার মহত্ব, তার ক্ষমাশীলতা, তার সহানুভূতি, তার জাস্টিস ক্ষমতা, তার ন্যায় বিচার। এগুলো দেখে দলে দলে মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে তারপরে তার ধর্ম গ্রহণ করেছেন। আগে মানুষ, যে মানুষ, তার আদর্শ কখনো জুলুমকারী হইতে পারে না। বাউল আবুল সরকার যদি ধর্ম নিয়ে কোনো বিকৃত করে থাকে, দাও বাউল আবুল সরকারের বিচার হবে, কিন্তু আমি ধর্মের দোহাই দিয়ে বাবুল আবুল সরকারের শত শত কর্মীরা আমি মাথা ফাটাতে পারি না। এটা আমার রাসূল শেখায় নাই। আমার রাসূল শিখিয়েছে ক্ষমাশীল হতে, আরো যত্নশীল হতে, বুঝিয়ে আমার দলে ভারী করতে। আমার আচরণে যেন বিধর্মীরা আমার আচরণে আকৃষ্ট হয়ে আমার ধর্ম গ্রহণ করে, এটাই আমার প্রকৃত ধর্ম। কিন্তু এই মুনাফেক, এই গাদ্দার, এই ধর্মের নামে যে হুজুগবাজি, ধর্মের নামে আমার বাংলার সাধারণ মানুষকে পিছিয়ে দেয় যারা, আপনি বিশ্বাস করেন আমি বলি, এই ধর্ম নিয়ে ব্যবসাকারীরা কোনোদিন দেখবেন না যে সাধারণভাবে এই বাংলার মানুষের সুবিধার চিন্তা করে। ওরা সবসময় বিভেদের চেষ্টা করেছে। ওরা দুইটা ভাগে ভাগ করতে চায় এই বাঙালিকে। একটা হলো যারা মুসলিম, মুসলিমকেই ওরা ভাগ করে ফেলে সেকুলার বলে, ওদের চিন্তাই এইটা। এবং ওরা নিজেকে ভাবতে চায়, ওরা এই জাতির কাছে নিজেকে এমন ভাবে আলেম হিসেবে উপস্থাপন করতে চায় যে ওরা পৃথিবীর একজন পীর বাবা, এবং এই সমাজের পীর বাবা হয়ে তারা দরবেশের মতো আচরণ করতে চায়। এবং আপনি আমাদের সমাজ ব্যবস্থায় দেখবেন, আমাদের সমাজ ব্যবস্থার মানুষ ধর্ম নিয়ে অনেক আবেগপ্রবণ, যার কারণে এরা এটা সহজেই ব্যবহার করতে পারে, এবং এদের মেইন শক্তিই এটা। ওরা যদি দেশকে ভালোবাসতো, দেশকে ভালোবাসার মতো আমল, ইবাদত, ধর্মে আর কোন কয়টা ইবাদত আছে আপনি আমাকে দেখাতে পারবেন না হয়তো। বা এই হুজুরদের যদি আমি প্রশ্ন করি, দেখাতে পারবেন না হয়তো। এই জন্যই আল্লাহ বলেছিল যে জাহান্নাম উদ্বোধন হবেই এই টাইপের লোক দিয়ে। আমি যদিও এত ধর্মের বিষয়ে এত জ্ঞানী নই, তবে আমার একটা ব্যক্তিগত ধারণা থেকে আমি বলছি। কারণ আপনি যদি সত্যি ধর্ম প্রবর্তন করতে চাইতেন, তাহলে আপনি নিরপেক্ষ থাকতেন, আপনি সকল মানুষকে নিয়ে সমঝোতা ভাবে আপনি স্বীকার করতেন, এবং আপনি আপনার নিজের অস্তিত্ব, দেশপ্রেম নিয়ে কখনো মিথ্যাচার তৈরি করতেন না। একজন মিথ্যাবাদীর ইসলামে কত বড় শাস্তি আছে সেটা নিশ্চয়ই আপনি দেখবেন। এবং এই সোকল, আমি নাম ধরেই বলি, যে আপনি যে সংগঠনটির কথা বললেন, সেই সংগঠনটির কয়েকজন নেতার কথা বলি যারা প্রথম শ্রেণীর নেতা, যারা এই দলটিকে পরিচালনা করে। যেমন ধরেন আমির হামজা, তার বিকৃত ধর্ম নিয়ে বিকৃত ওই আবু থেকে বিকৃত বক্তব্যগুলো আমি এখন বলে দিতে পারি, হয়ে যাবে জন্য আমি বলবো না। আপনি তারেক মনোয়ারকে চিনেন অবশ্যই, যে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বলে নিজেকে দাবি করে। আপনি নিশ্চয়ই দেলোয়ার হোসেন সাইদির বিআই আরেকজন, আপনি তাকে চিনেন, যে 2 দিন আগে বলেছে কালো দিবস, যে 2 দিন আগে বলেছে নবুয়ত প্রাপ্ত লোক আল্লাহ তাকে পাঠিয়েছেন, ডক্টর ইউনূস, একজন সুদখোরকে যিনি এই টাইপের কথা বলতে পারেন, তাদের চেয়ে বড় ভণ্ড এ দেশের একজন হিন্দু হতে পারে না, আমি বিশ্বাস করি। এবং এরাই ধর্মের আস্ফালন করে বাংলার সাধারণ কৃষক, যে সারাদিন কাজ করে এসে ওই প্যান্ডেলে বসে জালসা শুনে, ওদের ব্রেনে এভাবেই ওরা মোটিভেট করে ওদের পাল ভারী করে, আর এই দেশে বিভাদ তৈরি করে দেশকে পিছিয়ে দিয়ে দেয়। এদের বিরুদ্ধে আগে সোচ্চার হওয়া দরকার আমাদের। এভাবে এভাবে এই দেশটি গ্লানির দিকে গেছে আমি। ফারাবি, আরেকটি বিষয় খুব ইন্টারেস্টিং, যদিও আমার এই প্রশ্নটি জি করতে খুব মানে জি গা জি ঘিন ঘিন করে, তারপরেও জি প্রশ্নটি করতে হবে। সেটা অবশ্যই। হচ্ছে যে আহ, এখন আমরা নতুন একটা ন্যারেটিভ দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধের ইতিহাস, জি কালকেও একজন স্ট্যাটাস দিয়েছে যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে আর ঘেটে লাভ নেই, বাংলাদেশের ইতিহাসকে নতুন করে লিখতে হবে, নতুন করে ইতিহাসের সৃষ্টি করতে হবে। এবং এই 15 বছর মুক্তিযুদ্ধকে বিক্রি করে খেয়েছে নাকি আওয়ামী লীগ, এরকম ন্যারেটিভ একটা তৈরি করে তারপরে পাল্টা ন্যারেটিভ হিসেবে তারা সংযুক্ত করছে যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ফেলে দিতে হবে এবং নতুন করে বাংলাদেশের ইতিহাস নিয়ে পর্যালোচনা করতে হবে। তো আমার যদিও প্রশ্নটি করতে খুবই আপত্তি, তারপরে প্রশ্নটি করতে হচ্ছে যে আহ, আমার আপনার যতবারই যেখানেই যাই না কেন, যত উচ্চ পর্যায়ে যাই না কেন, আমার আপনার বাবা মায়ের নাম যখন লিখতে যাব, তখন ওই আমার বাপের নামই আমাকে লিখতে হবে।
আমার মায়ের নামে আমাকে লিখতে হবে। তো মুক্তিযুদ্ধ তো আমাদের সেরকম বাংলাদেশের সেই একদম আত্মপরিচয় হচ্ছে মহান মুক্তিযুদ্ধ। তো নতুন প্রজন্মের কাছে এই যে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আর ঘাটাঘাটি করার দরকার নেই, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ফেলে দিয়ে এখন নতুন ইতিহাসের দিকে যেতে হবে, এই ন্যারেটিভটি সূক্ষ্মভাবে নতুন প্রজন্মের মাথায় ঢুকে দেওয়া হচ্ছে। তো আপনারা কি মনে করেন যে এটা কি কারণে আসলে? শুধুমাত্র কি মুক্তিযুদ্ধের যে চেতনার যেভাবে নিয়ে আসা হয়েছে সেই পদ্ধতিগত ত্রুটি, নাকি আমাদের এইভাবে পরিকল্পিতভাবে অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে মনে করেন? একজন জেনজি হিসেবে আপনার আসলে এই বিষয়ে মতামত কি? সবচেয়ে বড় কথা আমি যেটা নিজে ভাবি সেটা হলো মুক্তিযুদ্ধের পরে, আসলে মুক্তিযুদ্ধের পর দেশে কিছু মানে সাংঘাতিক কাহিনী ঘটে গেছে, মতোই কিছু বেদনাদায়ক কাহিনী, যেমন 15ই আগস্টের মতো হয়ে গেছে, যে মানুষটার নামে এই দেশটা তৈরি হয়েছে। এই মানুষের পুরো পরিবার সহ আমি হত্যা করেছি আমি নিজে। আসলে এইটার যে দুঃখজনক ব্যাপার, কিছু জাতির কাজ আর পৃথিবীর কোথাও হতে পারে না। আপনি যত ভবিষ্যতে কাজ করুন, কিন্তু ওই কাজ যে পৃথিবী জাতির পিতাকে একমাত্র হয়তো আমরা। তো সেখান থেকে যদি আপনি বলেন, তখন থেকেই দেশটা একটা বিভেদ তৈরি। আর এই আপনি যেটা বললেন যে বিভেদটা তৈরি করা, উপস্থাপন করা, আসলে মুক্তিযুদ্ধের জায়গাতেই ছিল। কিন্তু মুক্তিযুদ্ধকে সবসময় বিকৃত আর বিভেদ করে প্রতিষ্ঠা করতে চেয়েছে এই সকল ধর্ম নিয়ে প্রতিষ্ঠিত কিছু রাজনৈতিক সংগঠন, এবং তারা ধর্মের সো এইভাবেই আমরা আমাদের মুক্তিযুদ্ধের কিছু কিছু ব্যাপার উপস্থাপন করেছি, এবং বর্তমানে সেটির চর্চা অনেক বেশি, এবং আমরা মুক্তিযোদ্ধাদের কণ্ঠরোধ করেছি। তবে জেনজি জাতি, বাঙালি জাতির যে ইতিহাস ঐতিহ্য, সেখান থেকে আমি আপনি কথা দিতে পারি যে বাঙালি প্রতিশোধ নিবে এবং রুখে দাঁড়াবে, এবং এই যে সকল বর্তমান প্রজন্মের যে রাজাকার, এদের পালানোর জায়গা পাবে না। এদের বিচারও এই বাংলার মাটিতেই হবে, আজ হয়তো কাল। সেটা যদি আমার মতো 10 জন থাকে এই জেনারেশনের, আমরা 10,000, 10 লাখ বা একসময় 10 কোটি হব, সেদিন এদের বাক আমরা রোধ করব। সেদিন বাক স্বাধীনতা মানেই মিথ্যাচার না, বাক স্বাধীনতা মানেই অন্য নিজের অস্তিত্বকে অস্বীকার করা না। এবং যারাই বাংলাদেশের নাম স্বীকার করতে চায় না, তাদের এই দেশের নাগরিক হওয়ার মতো যোগ্যতা নাই, তারা ভোটার আইডি কার্ড ত্যাগ করুক এবং এ দেশ থেকে চলে যাক। আর আর না হয় তাহারা এ দেশে তাদেরকে বিচার করে হত্যা করা হোক। আমি মনে করব এটিই হবে তাদের জন্য সঠিক রাস্তা। একটু অ্যাড করতে চাই সেটা, আহ আমি তো সোশ্যাল মিডিয়ায় কিছুদিন হলো কথা বলি। বাংলাদেশের আপনি দেখেছেন হয়তো যে লাখ লাখ লোক মানুষ আমাকে দেখে, কোটি কোটি তো সেখান থেকে আমি বলতে পারি আমাকে সবাই বার্তা এসএমএস পাঠায়। আমি সেখান থেকে আপনার মানে একদমই আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখতে পারেন না এখন বা অবস্থা, তার কারণে হয়তো বলে না। একজন মানুষ বললে ওই একজন ভাববেন 100 জন, কারণ আপনার তো বাক স্বাধীনতা নাই বাংলাদেশে। শত শত হাজার হাজার জেনজি আমাকে এসএমএস করে যে ভাই তুমি আমাদের মনের কথা বলছো, তুমি বলো, তুমি থেমো না, তুমি বলে যাও ভাই। আমি সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে আপনার সঙ্গে কথা বলছি ভাই, আমি ওই ইন্সপাইরেশন নিয়ে কথা বলছি যে এই জেনারেশন যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে, যে 80 ভাগ 90 ভাগ সাধারণ জেনজি, আমি এদের পক্ষ হয়ে কথা বলবো। আমি আমি আসিফ, আমি নাহিদ, আমি সার্জিস, আমি হাসনাতের মতো করব না। আমার কোনো কিছু চাওয়া পাওয়া নেই, আল্লাহ আমাকে অনেক সুস্থ ভালো রেখেছে। কিন্তু আমার উচিত এদের পক্ষ হয়ে কথা বলা, কারণ বাংলাদেশে কথা বলার লোকটি নেই। এবং আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি এর সংখ্যা 90 ভাগ ভাইয়া। অনলি 10, আপনি হয়তো 5 ভাগ বা 10 ভাগের এই অরাজকতা আপনি পুরো বাংলাদেশে দেখেন, কিন্তু সাধারণ বা মুক্তিযোদ্ধা প্রেমী লোকের সংখ্যা কম নয়। জি ভাই। আহ, ফারাবি, আপনি এই প্রজন্মের, এই জেনজি প্রজন্মের হয়ে আপনার কি কোনো জেনজিদের বা আপনাদের প্রজন্মের প্রতি কোনো মেসেজ আছে যে যেটা আপনি দিতে চান,
বা দেশবাসীর সঙ্গে আপনি শেয়ার করতে চান, সেটা একটু যদি বলেন। জি, অবশ্যই ভালো থাকবেন। অবশ্যই। প্রিয় দেশবাসী এবং আমার তরুণ প্রজন্মের জেনজি জেনারেশন, ভাই ভয় পেও না, রুখে দাঁড়াও। তোমরাই আগামীর বাংলাদেশ। আমি তোমাকে কথা দিচ্ছি, আর কেউ পাশে না থাকলে আমি তোমাদের পাশে থাকবো। তোমরা জয় বাংলা বলে, বাংলাদেশের নাম উচ্চারণ করে, জাতীয় সঙ্গীত বলে, বুকে হাত দিয়ে, যে সঙ্গীত শুনলে হাতে কাঠ শিরা লোম উপরে দাঁড়িয়ে যায়, সেই সঙ্গীত বাজিয়ে নিজের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নিজের আওয়াজ তুলো এবং তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও। জয় তোমাদের নিশ্চিত। আমি সকলের শুভকামনা করি। দেশবাসীর জন্য দোয়া চাই, আমার দেশ এগিয়ে যাক, পিছিয়ে না থাকুক। আমার দেশ বুক ফুলিয়ে পুরো পৃথিবীর কাছে তার গৌরব উজ্জ্বল যে অধ্যায়, যে মুক্তিযুদ্ধের অধ্যায়, যে মুক্তিযুদ্ধ করেছিলাম আমরা, সেই ইতিহাসকে প্রচার করুক। আমি এই কামনা করি।